এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আজকের ক্লাসে। ওকে, সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। এবং আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে। তাহলেই কিন্তু তোমরা কিছুদিন পরে এক্সাম রয়েছে তোমরা বলছো, এবং তো অবশ্যই এক্সামে কিন্তু ভালো ফল করবে, অবশ্যই নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, তো শুরু করব আজকের সেশন। বেশ কিছুজন যুক্ত রয়েছে, আরও কিছুজন যুক্ত হয়ে গেলেই শুরু করব ক্লাসটা। ঠিক আছে, একজন অসাধু ফল বিক্রেতা 20% লাভে ফল বিক্রি করেন। অসাধু ফল বিক্রেতা কিন্তু ওজনে কি করছেন, 10% কম দিচ্ছেন। তাহলে ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে এখানে। চলো 2 নম্বরের অ্যান্সার কি হবে। কোড দিলে কেন হবে না? কোড দেখো, আমি যদি 100 টাকা ধরে নিই এখান থেকে, তাহলে কি করবে বলো তো? ওয়েটকে সবসময় আমি বলেছিলাম বাঁ দিকে রাখবে। ওয়েট মানে এখানে কত ওয়েট কম দিচ্ছে? 10%। তাহলে এখান থেকে -10% যদি আমরা করি, কত হচ্ছে? 10% কম দেওয়া মানে 90 100-তে। আর প্রফিট বলেছে কত? 20%। সো 100 + 20% মানে 120। ঠিক আছে, 120 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো টোটাল কত প্রফিট হলো? 90 থেকে 120 মানে 30 প্রফিট। কততে 30 প্রফিট? 90-তে 30 প্রফিট। তাহলে 90-তে 30, 100-তে কত? দ্যাটস ইট। ওকে, 30 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 3, এবং 3 দিয়ে 100-কে কাটলে কত হচ্ছে? 33.1/3%। ঠিক আছে, 33.1/3%। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 মিনিটে জল পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটা ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে 20 মিনিট সময় নেয়। ঠিক আছে, তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত সময়ে খালি হবে? বোঝা গেল? একটি খালি চৌবাচ্চা নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ 15 মিনিটে মনে করো পূর্ণ হচ্ছে। এবার কি হয়েছে, এটা একটা নল, আমি নাম দিচ্ছি এ। এবার এ নল, তার সাথে নিচের ছিদ্র রয়েছে, ছিদ্রকে আমি নাম দিচ্ছি লিকেজ, তো এল। তখন কি হচ্ছে, দুটো যখন খোলা থাকছে 20 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, দেখো ওই ছিদ্র দিয়ে কত সময়ে খালি পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে সেটা প্রশ্ন করেছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো যেটা করব আমরা সেটা হচ্ছে এই দুটো লসাগু, অর্থাৎ কত? 60 হবে লসাগু। ঠিক আছে, 60 লসাগু। তাহলে 60 দিয়ে 20-কে ভাগ করলে কত? 20 দিয়ে 60-কে ভাগ করলে 3, এবং 15 দিয়ে 60-কে ভাগ করলে কত? 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা এফিসিয়েন্সি হলো সেই পাইপের, এবং এইটা হচ্ছে পাইপ এবং সেই যে ছিদ্র দুজনার। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে ছিদ্র দিয়ে কত সময় চৌবাচ্চাটি খালি হবে। তাহলে ছিদ্র মানে লিকেজের এফিসিয়েন্সিটা এখান থেকে আমরা বের করে নেব। টোটাল হচ্ছে কত? দুজন মিলে 3 ইউনিট মাইনাস কত? 4 ইউনিট। এ বাদ দিয়ে দিলাম এখান থেকে, তাহলে পড়ে থাকবে অনলি লিকেজ। সো হচ্ছে 1। ঠিক আছে, -1 মানে কি? খালি হচ্ছে সেই জন্য মাইনাস এসছে। ঠিক আছে, তাহলে টোটাল আমার এফিসিয়েন্সি যেটা ছিল ক্যাপাসিটি সেটা হচ্ছে 60 ইউনিট। তাহলে ডিভাইডেড বাই 1 মানে কত হচ্ছে? 60। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 60 মিনিট। কোয়েশ্চেন নম্বর 4, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে তাহলে নল দুটি চৌবাচ্চাটিকে কত সময় জল পূর্ণ করবে? একদম সহজ প্রশ্ন, কিচ্ছু নেই, একদমই সহজ প্রশ্ন। ঠিক আছে, কি রয়েছে? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এটা এটা বি করছি এফিসিয়েন্সি। তাহলে বি নল যদি 1 গুণ হয়, মানে 1 ইউনিট হয়, তাহলে এ নলের ক্ষমতা হবে কত? 3 গুণ মানে 3 ইউনিট। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার প্রশ্ন করেছে দেখো বি নল 48 মিনিটে যদি জল পূর্ণ করতে পারে, এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে 48 মিনিটে বি নল কতটা জল ভর্তি করতে পারবে? ইন্টু 48, দ্যাট ইজ 48 ইউনিট। তাহলে এটাই হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভার। ঠিক আছে, সেই চৌবাচ্চার এটাই ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 48 ইউনিট জল ধরে যে চৌবাচ্চা, সেই চৌবাচ্চা এ যদি জল ভরার চেষ্টা করে, এ 1 মিনিটে কতটা ভরে? 1 মিনিটে জল ভরতে পারে 3 ইউনিট। তাহলে 48-কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 3 × 16 48। তাহলে 16 মিনিট। কারা কারা অ্যান্সার করতে পেরেছো? 16 মিনিট। 12 হচ্ছে কি না 16 হচ্ছে? কোথাও কি ভুল হয়েছে? চেক করে নিচ্ছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত থাকছো, তোমরা কিন্তু ক্লাস রেগুলার আর দেখছো না। ঠিক আছে, তোমাদের জন্য ক্লাস আমরা আনছি, বাট রেগুলার ক্লাস দেখছো না, কমেন্ট করছো না, লাইকও হচ্ছে না। ঠিক আছে, তাহলে রেগুলার ক্লাস কিন্তু কমে যাচ্ছে। সেই জন্য দেখো এ বি 3 গুণ ক্ষমতা সম্পন্ন বি এর, তাহলে এটা ঠিক আছে।
এ এবার 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, তাহলে 48 হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে ও সরি 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 এক্সট্রিমলি সরি, এখানে আমি মিস্টেক করেছি। ঠিক আছে, যারা 12 করেছে প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। এখানে অ্যাকচুয়ালি প্রশ্ন করেছে দুজন একসাথে, ঠিক আছে, আমি অনলি এ করেছিলাম, সরি। দুজন একসাথে, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 1 4 ইউনিট। দেখো এখানে বলেছে একত্রে, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করতে হবে, এক্সট্রিমলি সরি। তাহলে 4 12 48, সো কত হচ্ছে 12 ইউনিট। ঠিক আছে, যারা কিন্তু 16 নয় 12 করেছো তারা সঠিক করেছো। ঠিক আছে, এক্সট্রিমলি সরি। একটা লাইক করতে তোমাদের অনেক পরিশ্রম হয়ে যায়, আই থিঙ্ক যতটা পরিশ্রম ক্লাস আনতে হয় তার থেকেও বেশি, তাই না? চলো 6 নম্বর প্রশ্ন রয়েছে, 6টি সংখ্যার মধ্যে 5টি প্রথম 5টির গড় দেওয়া আছে 36, 5টি শেষ 5টির গড় দেওয়া আছে 33, যদি হয় প্রথম এবং শেষ সংখ্যার অন্তর্গত। এই ধরনের গড়ে আমরা ডিসকাস করেছি। কি রয়েছে, প্রথমে 6টি, মনে করো যে 6টি সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, তার মধ্যে প্রথম 5টির মানে এই 5টির গড় দেওয়া আছে এবং শেষ এই 5টির। তাহলে এই যে 5টির গড় যদি টোটাল বের করে বিয়োগ করে দিই, তাহলে মাঝের এই সংখ্যাগুলো চলে যাচ্ছে বিয়োগ করলে, কমন পোর্শনগুলো বাকি থাকছে শুধু প্রথম এবং শেষেরটার বিয়োগফল, যেটা চেয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 5 × 36 মানে কত হচ্ছে 180, এবং শেষের 5 × 33 কত হচ্ছে 165। তাহলে এখানে বিয়োগফল কত হচ্ছে অনলি 15। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ ফার্স্ট মাইনাস লাস্ট সংখ্যা ইকুয়াল টু কত হচ্ছে 15। ঠিক আছে, দেখো এই যে ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা বিয়োগটা পড়ে থাকবে, সেটা হয়ে যাচ্ছে কত 15। ওকে, 15 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। গুড। নেক্সট কোশ্চেন নম্বর 7। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায়, এটাও গড় থেকে রয়েছে, অঙ্কের 35 নম্বর পেয়েছে। একদমই সহজ ট্রিক্সের মাধ্যমে এটা আমরা সলভ করব। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় 40 হয়ে যাবে? ঠিক আছে, অর্থাৎ কি রয়েছে 4টি পরীক্ষায়, তাহলে প্রথম 4টি পরীক্ষা দেওয়া আছে কত, গড় আমাদের 35। এবার বলেছি কি বার্ষিক পরীক্ষা, তাহলে 4টি পরীক্ষা প্লাস বার্ষিক, টোটাল পরীক্ষা হয়ে যাচ্ছে আমার কত 5টা পরীক্ষা। এখন গড় কত হয়ে যাবে বলেছে 40 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এবার এখান থেকে কি করব, দেখো এখানে ডিফারেন্স চেক করব, কত ডিফারেন্স হচ্ছে 5, এখানে ডিফারেন্স কত হচ্ছে 1। তাহলে আমরা কি করব, এইটা দিয়ে সবসময় এটাকে গুণ করবে এবং এটা দিয়ে এটাকে গুণ করবে এবং মুখে মুখে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, 4 5 কত হয় 20, 4 আর 5 গুণ করলে কত হয় 20, যোগ করতে বলেছি কত 1 × 40 মানে 40। এটা কারো আর আশা করি সমস্যা হওয়ার কথা নয়, তাহলে অ্যান্সার হচ্ছে কত 60। ঠিক আছে, অ্যান্সার কত হচ্ছে 60। এক করবে আর ভুলে যাবে। একটি শার্ট 12% ছাড়ে বিক্রি করে 8% লাভ করে, ধার্য মূল্য যদি 1080 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা? সব থেকে সহজ ট্রিক্সের মাধ্যমে এটা সলভ করবো আমরা। ঠিক আছে, আকাশ আজকে প্রথম লাইভ ক্লাস দেখছো, কেন এতদিন কেন দেখোনি? ঠিক আছে, থ্যাংক ইউ, প্রথম ক্লাস দেখছো, কমেন্ট করেছো, ওকে গুড। দেখো একটি শার্ট 12% ছাড়ে বিক্রি করেছে। ঠিক আছে, আমরা এখানে দেখো যখন এই ধরনের কেস থাকবে যেখানে এসপির কোনো গল্প নেই, সেলিং প্রাইজের কোনো গল্প নেই, তখন আমরা সবসময় এইভাবে সলভ করব, সিপি এস টু এমপি। সব থেকে সহজ ট্রিক্স এটা মাথায় রাখো, যখন এসপি থাকবে না, সিপি ইস টু এমপি। সিপি কীভাবে বের করব, একটি শার্ট 12% ছাড়ে, এখানে 100 মাইনাস ছাড় করবে আর এখানে 100 প্লাস সবসময় প্রফিট করবে। ঠিক আছে, শিখিয়ে দিলাম এটাকে। তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট মানে ডি লিখে দিলাম, এটা করবে। তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট, দেখো মুখে মুখে হয়ে যাবে, 100 মাইনাস 12% তাহলে কত হচ্ছে 88 ইস টু 100 প্লাস প্রফিট কত বলেছে 8%, দ্যাট ইজ 108। এদের ডিফারেন্স কত হচ্ছে ভাই, এদের ডিফারেন্স হচ্ছে এখানে 12 আর এখানে 8 হচ্ছে টোটাল 20। আচ্ছা ডিফারেন্সের দরকারটা আছে কি এখানে? দরকারই নেই, দেখো আরও সহজে হয়ে যাচ্ছে। এখানে আমাদের কি বলেছে, দেখো 1080 যদি ধার্য মূল্য হয়, এটা এমপি মানে ধার্য মূল্য, 1080 এখানে বানাও কত হচ্ছে, 1080 বানাতে গেলে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 880 ইজ দ্য অ্যান্সার। কত সময় লাগবে বলো এইভাবে করলে? একদমই কম সময়ে সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 10, চলো কোশ্চেন নম্বর 10 সলভ করো। কত টাকার 20% ছাড়ে, এটা হারে হবে, সরি, কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য? ঠিক আছে, ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে কত 1280 টাকা যদি হয়, দেন হোয়াট ইজ দ্য
প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল কত সেটা বের করতে হবে। দেখো 3 বছরের যেহেতু ডিফারেন্স বলেছে, আমি প্রথমে বলে দিই 3 বছরের ডিফারেন্স কিভাবে বের করবে। পি মানে আসল, ইনটু কি হচ্ছে r/100, তার স্কোয়ার দেবে 2 বছরের জন্য, এইটুকু হয়ে গেল। আর 3 বছরের জন্য এক্সট্রা করতে হবে r/100 প্লাস 3, ঠিক আছে। আর মানে 20% দেওয়া আছে, তাহলে আর এর জায়গায় 20% বসাও, পি আমাদের বের করতে হবে, রেখে দাও। দেখো 20/100 মানে কত 5, তাহলে 1/5 এর স্কোয়ার মানে 25, একবারে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখানেও 1/5 প্লাস 3 মানে হচ্ছে কত, এরকম হচ্ছে 1/5 প্লাস 3, তাহলে একবারে করে ফেলো, 3 5 15, আর আগে কত হচ্ছে 16/5, ঠিক আছে। আর এখানে ডিফারেন্স গিভেন আছে কত 1280, 16 দিয়ে কেটে দাও 1280কে, 16 দিয়ে 8 12 8 16 128 0 80, তাহলে এখান থেকে পি বের করো, কত হচ্ছে 8 25 হচ্ছে 200 গুণন 5, অর্থাৎ কত হচ্ছে 10,000, ঠিক আছে। 10,000 এসছে আই থিঙ্ক প্রত্যেকের। হ্যাঁ, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। দুটি সংখ্যার সমষ্টি মানে কি এক্স এবং ওয়াই, যদি দুটো সংখ্যা হয় তাদের সমষ্টি এক্স প্লাস ওয়াই, তাদের অন্তর মানে কি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এদের বিয়োগফল হলো, অন্তর মানে বিয়োগফল, তার 3 গুণ, এটার সাথে সমান বলে দিয়েছে। জাস্ট এখান থেকে আমরা কি করব, এক্স এবং ওয়াইটাকে বের করে নেব, তারপরে বড় সংখ্যাটা আমাদের 20 বলা আছে, ছোট সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে আমরা এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আসলে কত হচ্ছে 3x মাইনাস এক্স, দ্যাট ইজ 2x, ইকুয়াল টু কত হচ্ছে 3y প্লাস ওয়াই, দ্যাট ইজ 4y। তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে, এখানে এক্স বাই ওয়াই কত হচ্ছে 2 দিয়ে ভাগ করে তো 2/1, মানে হচ্ছে বড় সংখ্যাটা দেওয়া আছে কত 20, এখানে বড়কে 2 বড়, এটাকে 20 বানাও, তাহলে নিচেরটাকে কত দিয়ে গুণ করতে হবে 10 দ্বারা, তাই না। এখানে 10 দিয়ে গুণ করেছি, 10 দিয়ে গুণ 20, তাহলে এটা কত হচ্ছে 10কে 10, সো ছোট সংখ্যাটা কত হচ্ছে 10। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি এবং অঙ্ক দুটি সমষ্টি নয়, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এইভাবে লিখবে 10x প্লাস ওয়াই। এবার কি বলেছে, অঙ্ক হচ্ছে এখানে এক্স আর ওয়াই, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি, তাহলে দশকের অঙ্ক এখানে হচ্ছে এক্স, তাহলে এক্স সমান কি এককের অঙ্ক ওয়াই এর থেকে 3 বেশি হয়ে গেল। এবং কি বলেছে, এবং অঙ্ক দুটি সমষ্টি নয়, অঙ্ক দুটি সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 9, এখান থেকে পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত 3, ঠিক আছে। এই দুটো ক্যালকুলেশন করে জাস্ট আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করে নিতে পারবো। দুটোকে যদি যোগ করে দিই, দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না, শুধু পড়ে থাকছে আমাদের কত এখান থেকে 2 এক্স, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 9 আর 3 12, সো এক্স ইকুয়াল টু কত হচ্ছে 6। এক্স যদি 6 হয় তাহলে ওয়াই এখানে পুট করে দাও এক্স এর মান, তাহলে কত হচ্ছে ওয়াই সমান কত হচ্ছে, ওয়াই সমান কত হচ্ছে, ওয়াই এর মান হচ্ছে কত 3, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই এর মান এখানে পুট করে দাও, তাহলে সংখ্যা পেয়ে যাবো কত 60, 6 10 60 প্লাস 3, দ্যাট ইজ 63। 63 যারা অ্যান্সার করেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে, অনেকেই 63 অলরেডি অ্যান্সার করেছে। একটি বাস 7 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায় যদি মোট দূরত্বের অর্ধেক দূরত্ব 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তবে মোট দূরত্ব কত। কিভাবে সলভ করবো এটা, দেখো আমি বলেছিলাম যখন এইরকম কোনো অঙ্ক থাকবে যে টোটাল টাইম দেওয়া থাকবে, তাহলে প্রথমে t1 প্লাস t2 এইভাবে করতে বলেছিলাম, ইকুয়াল টু টোটাল 7 ঘন্টা। t1 মানে কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কতটা রয়েছে এখানে এবং স্পিড কতটা। ডিস্টেন্স দেখো প্রথমে অর্ধেক দূরত্ব গেছে, মানে আমি টোটাল ডিস্টেন্সকে 2d ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, ফ্র্যাকশন আসবে না। তার অর্ধেক দূরত্ব মানে অনলি d, কত স্পিড নিয়ে গিয়েছে 30, তাহলে d বাই ডিস্টেন্স বাই স্পিড হলো সেটা টাইম t1 এটা। এগেন দেখো আসার সময়, আচ্ছা আসার সময় না, বাকি দূরত্ব গেছে আবার d, সেটা কত 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই টোটাল সময় লেগেছে আমার 7 ঘন্টা। এখান থেকে আমরা d এর মানটা বের করবো, অর্থাৎ 30 আর 40 লসাগু হচ্ছে 120, উপরে হচ্ছে 4 আর 3 হচ্ছে 7, 7d ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7, 7 7 ক্যান্সেল, d ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, d হচ্ছে কত 120, ঠিক আছে, d 120। দেখো 120 এখানে অ্যান্সার নেই, কেন, কারণ আমাদের টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে, ভুলে যাবে না এখানে কিন্তু 2d ইজ ইকুয়াল টু 240, ঠিক আছে, 240 কিন্তু আমাদের অ্যান্সার। এমন নয় যে অপশানে 120 থাকলে তোমরা সাথে সাথে 120 করে ফেলবে, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, ঠিক আছে। কি বলা রয়েছে দেখো, একটি বালতি রয়েছে, জলপূর্ণ বালতি, যেটার ওজন রয়েছে কি জলপূর্ণ অবস্থায় 25 কেজি, ওকে। এবার কি বলেছে 2/3 অংশ জলপূর্ণ থাকা অবস্থায় জলের সেই বালতির ওজন হচ্ছে কত 20 কেজি, যখন খালি থাকবে
সেই বালতিটা, তখন ওজন কত হবে, শুধু খালি বালতির ওজন কত হবে। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, 2/3 অংশ জলপূর্ণ থাকছে, তার মানে টোটাল 3-এর 2 অংশ জল থাকছে, 2 অংশ জল থাকছে। আমি যদি ধরে নিই এখানে যে টোটাল তাহলে 3 অংশ জল থাকে, তার মধ্যে 2 ইউনিট জল রয়েছে, তাই তো? অর্থাৎ কত ইউনিট জল নেই আর 1 ইউনিট জল নেই। টোটাল 3 ইউনিটের মধ্যে আমাদের 2 ইউনিট জল পূর্ণ রয়েছে আর 1 ইউনিট জল নেই, ঠিক আছে? তো 2 ইউনিট যখন জল থাকছে তার সাথে প্লাস থাকছে কি বালতি, ঠিক আছে, প্লাস থাকছে বালতি, তাহলে টোটাল ওজন হচ্ছে আমাদের কত, 25 কেজি। অত্যন্ত সহজ। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম, দ্বিতীয় ক্ষেত্রে আর 1 ইউনিট জল যদি ভর্তি থাকতো, ঠিক আছে, অর্থাৎ ওয়াটার 1 ইউনিট থাকতো প্লাস, ও সরি এখানে রয়েছে জলপূর্ণ বালতি, তাহলে এখানে আমরা কি করব, টোটালটা নেব এখানে, ঠিক আছে, এক্সট্রিমলি সরি। প্রথমে রয়েছে কি জলপূর্ণ বালতি, তাহলে টোটাল জল মানে কত, 3 ইউনিট, 3 ইউনিট ওয়াটার প্লাস বালতি নিজে, টোটাল হচ্ছে 25 কেজি, ঠিক আছে। এবার হচ্ছে কি এখানে রয়েছে দেখো 2 ইউনিট জল রয়েছে, তাহলে 2 ইউনিট জল প্লাস বালতি ছিল, এবারও টোটাল ওজন হচ্ছে আমাদের কত, 20 কেজি। এখানে জল কম রয়েছে না, কতটা জল কম রয়েছে দেখো তো, 3 থেকে 1 বিয়োগ করে দাও, টোটালটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বি ক্যান্সেল হয়ে যাবে, শুধু এখানে থাকবে কত, অনলি ওয়াটার, অর্থাৎ 1 ইউনিট ওয়াটার, সেটার ওজন হচ্ছে কত, 25 থেকে 20 বাদ দিয়ে দাও, 5 কেজি। বোঝা গেল? এটা শুধু ওয়াটার কিন্তু 5 কেজি, ঠিক আছে, শুধু ওয়াটার কিন্তু হচ্ছে 5 কেজি। 1 ইউনিট ওয়াটারের যদি ওজন 5 কেজি হয়, তাহলে 3 ইউনিট ওয়াটার আমার টোটাল ছিল না, 3 ইউনিট ওয়াটার কত হচ্ছে ওজন, 3 × 5 = 15। দেখো এত ডিটেলসে করছি আমি জাস্ট বোঝানোর জন্য, এগুলো তো মুখে মুখে হয়ে যাবে। 3 মানে 15 কেজি, আর টোটাল জলপূর্ণ বালতির ওজন ছিল আমাদের কত, 25 কেজি। তাহলে টোটাল জল আমাদের 15 কেজি, শুধু টোটাল জলপূর্ণ বালতি 25 কেজি, তাহলে শুধু বালতির ওজন কত, 10 কেজি হচ্ছে কিনা। এখান থেকে মাইনাস করে দাও, এই 3W মানে কত, 15, তাহলে 15 মাইনাস করে দাও, কত হচ্ছে, 10 কেজি বালতির ওজন। বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে এখানে? ভলিউম কম আসছে, আচ্ছা ভলিউম কম, ঠিক, মাইক একটু দূরে ছিল, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ এখন সাউন্ড ঠিক আছে না? 10 কেজি, ইয়েস। আচ্ছা, আমার বিগ ফ্যান তুমি, ওকে, থ্যাংক ইউ। ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। বলেছে কি ট্রাফিক সিগন্যাল তিনটির আলো যদি সকাল 10টা 15 মিনিটে একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন তার একসাথে পরিবর্তন হবে। জাস্ট কি করব আমরা এখানে, লসাগু করতে হয়, তাই না? এটা লসাগু থেকে রয়েছে, চলো সলভ করবে প্রত্যেকে। আচ্ছা, সুবির দাস থেকে অনেকেই হেল্পফুল হয়েছে, ভেরি নাইস। চলো, সুবির দাসের আরও কিছুটা বাকি রয়েছে, তবে অ্যারিথমেটিক কিন্তু মোটামুটি কভার হয়ে গেল তোমাদের সুবির দাস থেকে, তাই তো? অর্থাৎ যারা এখনও ক্লাসগুলো দেখোনি, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমরা দেখে নেবে, বিকজ প্রত্যেকটা ক্লাসের কিন্তু কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল রয়েছে, ঠিক আছে? চলো, এটা কি হবে? নিবাস প্রত্যেকটা ভিডিও দেখছি। ট্রাফিক সিগন্যালের আলো রয়েছে কত, 3টি ট্রাফিক সিগন্যালের আলো দেখো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। তাহলে আমরা কি করব, যখন এই ধরনের প্রশ্ন থাকবে সরাসরি লসাগু বের করে ফেলবে, অর্থাৎ 24, 36 এবং কত রয়েছে 54, এদের লসাগু করে ফেলো। কত হচ্ছে, 4 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, ঠিক আছে? 3 দিয়ে 3 8 24, 3 12 36 আর 18। এবার কত দিয়ে দেবো, 2 দিয়েও দিতে পারো, 3 দিয়েও দিতে পারো, যা ইচ্ছে, ঠিক আছে? 2 দিয়ে দিচ্ছি 4, 6 আর হচ্ছে 9, এগেন 2 দিয়ে দিচ্ছি 2, 3 আর হচ্ছে কত 9 এবং 3 দিয়ে ফেলো শেষে 2 আর 3, ঠিক আছে? 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 6 36, 216 ইন্টু 6 মানে 216। 216 কিন্তু কি হলো, সেকেন্ড হলো, তাই না? 216 সেকেন্ড হলো। আমাদের বের করতে বলেছে কখন তার আবার একসাথে পরিবর্তন হবে, অর্থাৎ 216 সেকেন্ডকে আমরা কি করব, মিনিট করে নিই এটাকে। আচ্ছা, 3 মিনিট হচ্ছে 318, 180, তাহলে 3 মিনিট হচ্ছে প্লাস কত 36 সেকেন্ড। কারো বুঝতে কোনো রকম অসুবিধা নেই তো?
আমাদের বেজেছিল 10:15 তাহলে 10:15 আর 3 হচ্ছে কত 18, 10:18 এবং 36 সেকেন্ড। দ্যাটস ইট। ওকে, অত্যন্ত সহজ প্রশ্ন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ডাব্লিউবিপির জন্য কিন্তু। চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার করবে, অ্যান্সার চাই আমি, অ্যান্সার ফার্স্ট। নেক্সট থেকে আমি একটি সামন্তরিকের অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো প্রশ্ন। দেখো সামন্তরিকের একটি কর্ণ দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং এটির সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, যদি হয় ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, অর্থাৎ একটা সামন্তরিক আমি ড্র করে নিই। এটা একটা সামন্তরিক, এর একটা কর্ণ দেওয়া আছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। এর সন্নিহিত বাহুদ্বয় মানে একটা হচ্ছে 12 এবং একটা হচ্ছে 10, এর সাথে যুক্ত যে বাহুদ্বয়, ঠিক আছে। এবার কি প্রশ্ন করেছে, ক্ষেত্রফল কত? চলো খুবই ভালো প্রশ্ন। এটা কি করব আমরা, দেখো এখানে ক্ষেত্রফল দুটো ভাবে বের করতে পারি আমরা। একটা দেখো এই যে এখানে যে অংশটা রয়েছে, এইটুকু দুটো ত্রিভুজ খণ্ড হয়েছে, প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু এরিয়া সমান হয়ে গেল এখানে, ঠিক আছে। এইটা একটা ত্রিভুজ এবং আরও একটা ত্রিভুজ আছে, আমি একটুখানি হাইলাইট করে দিই তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। এই যে, ঠিক আছে, এই হচ্ছে দুটো ত্রিভুজ, প্রত্যেকে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে আমি কালারফুল করে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এই যে দুটো ত্রিভুজ, দুটোর এরিয়া সমান, তাহলে যে কোনো একটা ত্রিভুজের যদি আমরা এরিয়া বের করে নিই তারপরে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তো যে কোনো একটা ত্রিভুজের আমি নিচের ত্রিভুজটা ধরছি, এইটা এর 14, এটা হচ্ছে উপরের বাহু, এটা 12, এটা 10, তাহলে এখান থেকে সেমি পেরিমিটার এস বের করে নেব আমরা। 10 যোগ 14 যোগ 12 কত হচ্ছে 10, 20, 30, 36, 36কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেমি পেরিমিটার বেরোয়, অর্থাৎ অর্ধ পরিসীমা কত হচ্ছে 18 সেমি। কারো কোনো ডাউট আছে কি এতটা? একটু কমেন্ট করো তো। অরিন্দম, পরিমিতির চ্যাপ্টার আমি নিয়ে আসবো, ঠিক আছে, একদম চিন্তা করার বিষয় নেই, আমার মাথায় আছে, যেহেতু পরিমিতি তোমাদের কিছুটা কম করানো হয়েছে। ওয়াসিম ফ্রম উত্তর দিনাজপুর, চলে এসো দক্ষিণ দিনাজপুরে। ওকে চলো, তাহলে কি এখানে এস হচ্ছে, এটা আমাদের কি, এটা হচ্ছে সেমি পেরিমিটার অর্থাৎ অর্ধ পরিসীমা। ওকে, তো এখান থেকে আমরা কি করব, এবার ক্ষেত্রফল বের করব। ভাই ক্ষেত্রফল আমরা প্রত্যেকে জানি বের করা না ত্রিভুজের, সেটা হচ্ছে কি এস ইন্টু, আমি ফর্মুলাটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও পরীক্ষায় কিন্তু তোমরা ফর্মুলা লিখে তারপরে করতে যাবে না, কারণ পরীক্ষায় এক্সামিনার তোমাদের কোশ্চেন সলভ দেখতে যাবে না কেউ, ঠিক আছে, দেখবে কে অ্যান্সার করেছো, কে কতগুলো গোল্লা করেছো, ঠিক আছে। চলো এখানে দেখো, গোল্লা বলেছি কিন্তু আমি, হ্যাঁ গোলা নয়। এখানে দেখো এস, এস মানে কত 18 ইন্টু 18 মাইনাস এ, যে কোনো একটা বাহু ধরে নাও, 18 মাইনাস 10 মানে কত হচ্ছে 8 ইন্টু 18 মাইনাস 14 মানে কত 4 ইন্টু 18 মাইনাস যে কোনো একটা বাহুর পড়ে রয়েছে আর 12, 6। এটার কি করব, জাস্ট রুট বের করো এটাকে, ঠিক আছে। কত হচ্ছে, এখানে একটু চালাকি করে রুটটা করবে, এতগুলো গুণ করতে ভুল করেও যাবে না কিন্তু। 18 রয়েছে তো 18কে এইভাবে ভাঙো তুমি, 9 গুণন 2, তাহলে 9-এর রুট করলে বাইরে 3 বেরোবে, আর 2 পড়ে থাকলো, 2 দিয়ে এখানে 4 2 8, আর এখানে 8, দুটো 8 থেকে একটা 8 বেরোবে, ঠিক আছে। রুট 6 পড়ে থাকলো, তাহলে হচ্ছে 3 8 24 রুট 6, ঠিক আছে। আমাদের এরিয়া কত হবে তাহলে, আমাদের সামন্তরিকের এরিয়া হবে কত, 2 গুণ করতে হবে বলেছিলাম, কারণ এটা একটা ত্রিভুজের বেরিয়েছে, দ্বিগুণ করলে 24 2 48 রুট 6, অর্থাৎ অপশন বি, ঠিক আছে। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ভেরি নাইস, প্রত্যেকে বুঝতে পেরেছে। কোচবিহারে আমাকে যেতে বলছো, আমার একটা ইচ্ছে আছে যে, দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি দেওয়া আছে, শঙ্কু কিন্তু, ঠিক আছে। শঙ্কু কেমন দেখতে হয়, বার্থডে দেখে, বার্থডেতে যে ক্যাপটা পরে থাকো না, সেই ক্যাপটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ কোন, ঠিক আছে। যে ক্যাপটা তুমি বার্থডে পড়েছিলে কিছুদিন আগে, সেটাই হচ্ছে একটা শঙ্কুর উদাহরণ। ওকে, দেখো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে এ এবং উচ্চতা দেওয়া আছে এইচ, দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস এ এইচ বাই ভি। এ মানে কি বলেছে, এরিয়া মানে ক্ষেত্রফল, কিসের, ভূমির। ভূমিটা কি, এর ভূমিটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে, এটা একটা সার্কেল, তাহলে সার্কেলের এরিয়া কি হয়, আমি যদি আর ধরে নিই ব্যাসার্ধ, তাহলে এরিয়া কি হচ্ছে পাই আর স্কোয়ার, আমি কিন্তু একবারে মান বসিয়ে দিচ্ছি, এ এইচ এর মান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে কি হাইট, এটাকে আমি ধরে নিচ্ছি কত, হাইট এইচ, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ভি রয়েছে না, ভি মানে কি আয়তন, আয়তন মানে কি হয় শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, অত্যন্ত সহজ কোশ্চেন, দেখো জাস্ট বুঝতে পারলেই অঙ্ক সলিউশন হয়ে গেল। এইটুকু দেখো পুরোটাই কেটে যাচ্ছে, কেটে দিলাম, নিচে 1/3টা উপরে চলে গেলে কত হবে, 3 হবে না।
অ্যান্সার সি। বুঝতে পেরেছো প্রত্যেকে? দ্রব্যের ধার্য মূল্য রয়েছে 750, প্রফিট অ্যান্ড লস থেকে অত্যন্ত ইজিভাবে আমরা সলভ করবো এটা। দেখে নাও, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে এত পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য কত। ধার্য মূল্য সংক্রান্ত অঙ্ক নিয়ে তোমাদের অনেকের সমস্যা থাকে, বাট অত্যন্ত ইজি কিন্তু এই অঙ্ক সলভ করা যায়। দেখো এখানে কস্ট প্রাইস রয়েছে, এটা কি রয়েছে, এত পার্সেন্ট দাম ছাড়ে দ্রব্যটি বিক্রয়, সরি এখানে রয়েছে এত পার্সেন্ট ছাড়, ডিসকাউন্ট রয়েছে, আর রয়েছে কি 20% লাভ প্রফিট রয়েছে, এবং আমাদের বের করতে বলেছে কস্ট প্রাইস, এবং রয়েছে ধার্য মূল্য। এখানে বিক্রয় মূল্য কোনো কিছু দেওয়া নেই, চায়ও নেই। যদি বিক্রয় মূল্য না চায় বা না দেওয়া থাকে সেক্ষেত্রে শুধু সিপি এবং যদি এসপি দেওয়া থাকে তাহলে অত্যন্ত সহজ হয়ে যাবে অঙ্ক। সিপি এবং আমাদের কি রয়েছে, এমপি, ঠিক আছে, সিপি এবং মার্ক প্রাইস এমপি রয়েছে আমাদের। কি করব বলো তো, এখানে আমি একটুখানি বলে দিই তোমাদেরকে, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর এখানে করবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট। এটা হয়ে গেল আমাদের এমপি, এটা হয়ে গেল সিপি। এবার তোমাদের জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে। দেখো কি রয়েছে এখানে, 20% ডিসকাউন্ট, কত, 100 থেকে 20% কম মানে 80 হচ্ছে না, আর 100 প্লাস 25% লাভ মানে 125 হচ্ছে, তাই তো? তাহলে এবার দেখো আমরা এখানে একটু কি করি, এটাকে কেটে দিই 5 দিয়ে, ঠিক আছে, 5 দিয়ে যদি কাটি 5 ষোলো 80, এখানে হচ্ছে 5 25 125, আমাদের রয়েছে কত, 750। 750 কি রয়েছে ভাই, 750 রয়েছে ধার্য মূল্য, দ্যাট ইজ মার্ক প্রাইস। আমার এটাকে 750 বানাবো জোর করে, তাহলে কত গুণ করতে হবে, 30 দিয়ে না, তাহলে এটাকে 30 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 ষোলো 48, 480 টাকা। এর থেকে সহজ আর নিয়ম হতে পারে না। এই বলা রয়েছে এখানে, দেখো স্থির জল একটি নৌকা 20 কিলোমিটার, স্থির জল মানে যখনই দেখবে সাথে সাথে কি করবে, বি ধরে নেবে, আমি বলে দিয়েছিলাম এর আগেই, এটা মানে 20। এবার কি বলা রয়েছে, স্রোতের প্রতিকূলে যেতে একই দূরত্ব নৌকাটির 4 গুণ সময় বেশি লাগে। আচ্ছা 4 গুণ সময় লাগবে কখন, স্রোতের প্রতিকূল মানে ওয়াই, 4 গুণ সময় লাগে, এটা কিন্তু গতিবেগ, ঠিক আছে, এটা গতিবেগ। তাহলে 4 গুণ যদি সময় লাগে স্রোতের প্রতিকূলে, নিশ্চয়ই গতিবেগ 4 ভাগ হবে। সিম্পল ব্যাপার একদম, তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো, ঠিক আছে। যখন গতিবেগ আমাদের দেওয়া রয়েছে 20 প্রতিকূলে, সরি স্থির জলে, এবং স্রোতের প্রতিকূলে যেতে ওই একই দূরত্ব 4 গুণ সময় লাগে, তাহলে কি গতিবেগ 4 ভাগ হবে, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দিলাম, কত হচ্ছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা এখানে দেখো বোটের নিজের বেগ হচ্ছে 20, মনে করো তোমরা নৌকা নিয়ে নদীতে জলে নেমেছো, ঠিক আছে, একদম বাস্তবের সাথে রিলেট করে পড়ো তাহলে বুঝতে পারবে। এবার স্থির জলে নৌকাটা 20 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছ দেখা গেল কি 5 কিলোমিটার যেতে পারছো প্রতি ঘন্টায়। এতটা কম কেন যেতে পারছো বলো তো, স্রোত বাধা দিচ্ছে, তাই না? কতটা গতিবেগে বাধা দিচ্ছে, 20 ছিল, কমে গেল 15, অর্থাৎ 15 কিলোমিটার কমে গেল পার ঘন্টায়, তাহলে কারেন্ট বা স্রোতের গতিবেগ 15, তাই না? এবার আমাদের বের করতে বলেছি কি অনুকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে। চলো অনুকূলে গতিবেগ বের করে নিই। এক্স মানে কত হবে, স্রোতের বেগ হচ্ছে 13, 15 আর বোটের নিজের 20, টোটাল হয়ে গেল 35, এটা হয়ে গেল আমাদের 35 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে 21 কিলোমিটার যাবে, তাহলে ডিস্টেন্স বাই কি হচ্ছে, স্পিড কত, 35। আমাদের অ্যান্সার দেখো মিনিটে রয়েছে, 60 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটো, 3 7 21, 5 7 35, আর এটা হচ্ছে 5 12 60, 3 12 36 মিনিট। অপশান বি 36 মিনিট হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো, ভিডিওটা ধীরে ধীরে দেখার চেষ্টা করো। এক ব্যক্তি 40% পথ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 15% পথ 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি 30% বাকি অংশ 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ অতিক্রম করে। গড় গতিবেগ বের করতে হয়েছে। গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বুঝতে পেরেছো? টোটাল টাইম। আচ্ছা টাইম মানে কি বলো তো, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড হয়, তাই না? ইয়েস, চলো আমি একটু দেখে নিই কারা অ্যান্সার করেছো নয়ের। ফণীন্দ্র রয় পার্সেন্টেজ হয়ে গেছে, ভেরি গুড। সন্তু যেটা বললাম তুমি ক্লাসগুলো একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করো, আই হোপ যে তোমার সমস্ত প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। একবার যদি বুঝতে পেরে যাও তাহলে আর কোনোদিনও ভুলে যাবে না, ঠিক আছে? সুরজ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অভিজিৎ দাস থ্যাংক ইউ অভিজিৎ। চলো
কি 40%? আমরা টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 100%। 100%-এর মধ্যে 40%, তার মানে কত, 40 কিলোমিটার, প্লাস বাকি থাকলো আর কত, বাকি 15%, মানে 15, প্লাস বাকি থাকলো আর কত, দেখো তো 40 আর 15 55, বাকি থাকলো আর 45। টোটাল ডিস্টেন্স হয়ে গেল আমাদের এখান থেকে। বাই টোটাল টাইম, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, একবারে করবো আমরা। দেখো এই ডিস্টেন্স গেছে কতটা, 40 কিলোমিটার, কত গতিবেগ নিয়ে, দেখো 10, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। তারপরে কত ছিল, 15 কিলোমিটার গিয়েছে, গতিবেগ কত ছিল, 20 দিয়ে ভাগ করো, প্লাস বাকি থাকলো কত, 45 কিলোমিটার, গতিবেগ কত, 30 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এইবার এগুলোকে আমি ক্যান্সেল করে দিই, 0 দিয়ে 0 ক্যান্সেল, এটাকে কেটে দিই, কত হচ্ছে ভাই, 3 5 15, 4 5 20, আর এখানে 15 দিয়ে 3 15 45, 15 2 30। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে আমাদের কত, উপরে তো 100 হবেই, 100কেই তো আমি ভেঙে ভেঙে লিখেছি। আর নিচে হচ্ছে দেখো, এটা লসাগু করলে কত আসছে, 2 4-এর লসাগু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে উপরে পাচ্ছি কত, 4 4 16, আর 3 হচ্ছে 19, আর 3 2 6, 19 আর 6 হচ্ছে 25। এটা তোমরা নিজেরা করতেই পারবে। ঠিক আছে, তাহলে 100 × 4/25, ভাগ ছিল উল্টে গেল, 5 দিয়ে 5 20 100, কত হচ্ছে 80। কোথায় ভুল করে ফেললাম আমি, কোথায় ভুল, ও সরি, এটা 25 ছিল, সরি 25 দিয়ে 4 4 16, 4 25 100, তাহলে কত হচ্ছে, 4 4 16। ঠিক আছে, 16 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো, একটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত রয়েছে 6:1, তুলে নাও এগুলোকে, 6:1, তারপরে রয়েছে কত, 5:2, অ্যান্ড দেন লাস্ট রয়েছে 3:1। ঠিক আছে, এদের পরিমাণগুলো আগে বের করে নেবো আমরা। 3টি গ্লাসকে নতুন জায়গায় ঢালতে হবে। প্রথমে পরিমাণ কত হচ্ছে, 6:1 মানে 7 ইউনিট, এখানে 5 2 7 ইউনিট, আর এখানে হচ্ছে কত, 3 আর 1 হচ্ছে 4 ইউনিট। ঠিক আছে, এবার দেখো এইগুলোকে আমাদের ইকুয়াল করতে হয় বলেছিলাম আমি। ঠিক আছে, 7 7 আর 4 এদের লসাগু কত হবে, 7 7 4-এর লসাগু হচ্ছে কত, 28। ঠিক আছে, 28। এবার এগুলোকে 28 বানাও, 4 7 8 4, এটা 4 7 8 4, 4 7 8 এটা 7, অর্থাৎ এই 4 দিয়ে অনুপাতকে গুণ করব আমরা, 4 6 24 4 কে 4, এই 4 দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করো, 4 5 20, 4 2 8, আর এখানে 7 দিয়ে এই অনুপাতকে গুণ করবে, কত, 21 7। ঠিক আছে, এগুলোকে যোগ করে ফেলো এবার, 3 20 60, 4 আর 5 65 ইউনিট, আর এখানে হয়ে যাচ্ছে কত, 8 4 12, আর 7 হচ্ছে 19 ইউনিট। দেখেছো কত সহজে কিন্তু এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম আমরা, 65:19। প্রচুর বছর পরে পিতার বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ এবং পুত্রের বয়সের 5 গুণের সমান, তার মানে এটাই বলা আছে যে পিতা ইস্টু পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5:2। কখন, 2 বছর পরে, মানে +2 দিলাম 2 বছর পরে বোঝানোর জন্য। কিন্তু 10 বছর আগে পিতার বয়স ছিল কি, পুত্রের বয়সের 7 গুণ, তাহলে 7:, কত হচ্ছে 1, এটা হচ্ছে -10, মানে 10 বছর আগে। তাহলে এখানে টোটাল বয়সের পার্থক্য কত হয়ে গেল, টোটাল বয়সের পার্থক্য কত হয়ে গেল, 10 বছর আর 2 বছর পরে, মানে টোটাল 12 বছর। ঠিক আছে, আমাদের বের করতে হচ্ছে পুত্রের বর্তমান বয়স, পুত্রকে ধরে আমি বের করি, এটা হচ্ছে পুত্র, এইভাবে লিখবে। দেখো প্রথমে 2 ইন্টু এই ডিফারেন্স কত, 12, ইন্টু এই নিচের ডিফারেন্স কত, 6, ডিভাইডেড বাই এই 5 একটা 5, আর 7 2 14, এদের ডিফারেন্স কত, 14 আর 5 9। ঠিক আছে, 14 আর 5 হচ্ছে 9। চলো 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 3 9, 3 2 6, 3 দিয়ে আবার এটাকে কেটে দাও, 3 4 12, তাহলে 2 2 4, 4 4 কত হচ্ছে 16। এই যে 16 বছর পেলাম, এটা কখনকার বয়স, পুত্রের 2 বছর পরের বয়স, তাহলে এখন বয়স কত হবে, -2 করে দেবে। অবশ্যই কিন্তু ভুলে যাবে না এটা, না হলে কিন্তু অ্যান্সার 16 রয়েছে কি এখানে নেই, কিছু কোশ্চেনে 16 দেওয়া থাকে কিন্তু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে, সো বি কেয়ারফুল। আচ্ছা, একটা সহজ প্রশ্ন রয়েছে, সহজ থেকেও সহজ প্রশ্ন এটা। এত এর সরলতম মান কত হবে? শাকিল হোসেন, তোমাকে এর আগেও বলেছি উর্দু ক্লাস কিন্তু এখানে নেই। ঠিক আছে, ম্যাথামেটিক্স হবে, ম্যাথামেটিক্সটা সলভ করো, রিজনিং হবে। চলো, হ্যাঁ দেখো তাহলে কি হচ্ছে, এখানে এত এর সরলতম মান করতে হবে। এখানে শুধুমাত্র এই পাওয়ারগুলোর গল্প রয়েছে, আর কিছু নেই এখানে। ঠিক আছে, অর্থাৎ একবারে করবে। এক্সের পাওয়ার প্রথমে কত রয়েছে দেখো, -3/5 রয়েছে, সবগুলো ইন্টু করে দাও। তারপরে রয়েছে কত, -5/3 ইন্টু, তারপরে বাইরে রয়েছে 5
এবং আরেকটা রয়েছে কোথায় বলতো, এই যে সামনে ফিফথ রুট, সেটা মানে কি 1/5 হবে, মাথায় রাখবে। তাহলে একটা 5 নিচে, একটা 5 উপরে, ক্যান্সেল করে দিলাম। একটা 5 এখানে, একটা 5 এখানে, ক্যান্সেল করে দিলাম। একটা 3 এখানে, 3 এখানে, ক্যান্সেল, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ x টু দি পাওয়ার কত 1, দ্যাট ইজ অনলি x। কত সময় লাগবে বলো এটা করতে? অনলি 5 থেকে 10 সেকেন্ড। থ্যাংক ইউ প্রত্যেককে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং তোমাদের এক্সাম সামনে রয়েছে, ভালো করে স্টাডি করো কিন্তু, ঠিক আছে? কারণ একটা অপরচুনিটি চলে গেলে আবার অপরচুনিটি অনেক দেরি হয়ে যায় আসতে, যেহেতু করোনা সিচুয়েশান, অনেক কিছু পরিস্থিতি খারাপ রয়েছে, প্রত্যেকে জানো তোমরা, ঠিক আছে? একদম অনেস্টলি পড়াশুনো করো। জবটা একবার হয়ে গেলে তার থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না, এটা রিয়ালাইজ করো যে জবটা তোমাকে পেতে হবেই, ঠিক আছে? পেয়ে যাবে জব। চলো, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে, ঠিক আছে? এই ধরনের কেসে কি হয়, এটার সাথে এটা মাইনাস করবে, দেখো কত 10, 24 থেকে 14, দ্বিতীয়টা মাইনাস 10, এবং 36 মাইনাস 26 হচ্ছে 10, অর্থাৎ সবসময় সমান হয়। তো প্রথম কাজ আমাদের এদেরকে লসাগু করা, 16, 24 আর 36, ঠিক আছে? এদের লসাগু কত হচ্ছে, 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 4 6 24, 4 9 36, আরেকবার 2 দিয়ে দাও, 2 3 9, এবার দেবো 3 দ্বারা, 2 আর 3, ঠিক আছে? তাহলে 4 দুগুণ 8, 3 8 24, 3 24 হচ্ছে 72, 72 দুগুণ 144। একদম সহজ অঙ্ক রয়েছে। এলসিএম পেলাম আমরা কত, 144। এইখানে অনেকে ভুল করে ফেলে, 144 প্লাস অনেকে করে ফেলে আমাদের যেটা এখানে রিমাইন্ডার ছিল, মানে বিয়োগ পার্থক্য ছিল, ডিফারেন্স। 36 মাইনাস এগুলো করে করে যে 10 পেয়েছিলাম, সেই 10টা এখান থেকে বিয়োগ করতে ভুলবে না কিন্তু একদম। অ্যান্সার হবে 134। এই জায়গায় কিন্তু অনেকে যদি এখানে 154 থাকতো, আমি মনে করি 80% ক্যান্ডিডেট 154 করে দিত অ্যান্সার, কারণ অনেকে কিন্তু এখানে কনসেপ্টটা ভুল করে ফেলে, এটা প্লাস 10 করে 154 করে ফেলে অনেকে, ঠিক আছে? এটা একদমই করবে না। যখন এই ধরনের অঙ্ক থাকে, মাইনাস করে করে একই মাইনাস ডিফারেন্স পাওয়া যায়, সেটা সবসময় বিয়োগ হবে এখানে, ঠিক আছে? চলো, কোশ্চেন নম্বর 14। একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দুধ ও জলের অনুপাত রয়েছে কত, 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত হবে 1:1। একদম মুখে মুখে সলভ হয়ে যাবে, কিচ্ছু নেই এখানে। ভালো করে দেখো, আমি একটু দেখে নিই তোমাদের কারা কী অ্যান্সার করেছো। অঙ্কের উপর এই মুহূর্তে আমার একটাই ব্যাচ আছে 799-এ, ঠিক আছে? টোটাল ম্যাথস তোমরা সেখানে পেয়ে যাবে, একদম 0 to যত কিছু রয়েছে সমস্ত কিছু, ঠিক আছে? 799 লাইভ প্লাস রেকর্ড সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে সেখানে। আর নতুন করে কোনো কোর্স এই মুহূর্তে নেই এটা ছাড়া। দেখো 3:7, এটা হচ্ছে ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার, কত 3:7, ঠিক আছে? এখানে দেখো একই পরিমাণ পাত্র থেকে কিছু অংশ তুলেছে, তার পরিবর্তে সমপরিমাণ দুধ মেশানো হচ্ছে। দুধ মেশানো হচ্ছে মানে দুধ প্লাস রাখলাম আমি এখানে। আচ্ছা, তার ফলে কী হয়েছে, 1:1 হয়েছে, তাই না? একটা জিনিস আমাকে বলো, যদি কোনো পাত্রে দুধ মেশানো হয়, দুধ মেশানো হয়েছে, সরি, তাহলে তো আমি জলে কেন দাগ দিলাম? হ্যাঁ, এটা হচ্ছে দুধ মেশানো হয়েছে, ঠিক আছে? যখন কোনো পাত্রে দুধ মেশানো হবে, তাহলে জলের পরিমাণটা ইকুয়ালি থাকবে, ঠিক আছে? এখানে জল কোনটা, এটা জল, তাহলে জলকে ইকুয়াল রাখো, 7 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করে ফেলো, ঠিক আছে? তাহলে 7 কত হচ্ছে 7, অর্থাৎ এখন ভালো করে দেখো, আমাদের জলের পরিমাণ সমান হয়ে গেল, দেখো এটার সাথে 7, কিন্তু দুধের পরিমাণ এখানে চেঞ্জ হলো, কত ইউনিট, 4 ইউনিট। টোটাল আমার অ্যামাউন্ট কত এখানে, 4 যোগ 4, 7 যোগ 7 মানে 14 ইউনিট, ঠিক আছে? তোলা হয়েছে 4 ইউনিট, অর্থাৎ কত অংশ তোলা হলো, 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণ 4 আর 7 দুগুণ 14, 2/7, ঠিক আছে? 2/7 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো, কোশ্চেন নম্বর 15। নেক্সট যে সেট আমি আনবো, নেক্সট সেটে তোমাদের জন্য আমি চেষ্টা করব বেশি প্রশ্ন রাখার, ঠিক আছে? আজকে অত্যন্ত সমস্যার কারণে কোশ্চেন বেশি রাখতে পারিনি আমি, ঠিক আছে? 3 সেকেন্ড সময় লাগবে। যাদের মনে হচ্ছে যে আমি খুব বেশি বলে ফেললাম, তারা এখনই বুঝতে পারবে কেন বলছি, ঠিক আছে? প্রশ্নটা পড়ো ভালো করে, কি বলা রয়েছে। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে রয়েছে এটা এটা এটা, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে এরকম, ঠিক আছে?
বিপরীত বাহু থেকে লম্ব টানা হয়েছে এইভাবে, সেই লম্বগুলোর ডিস্টেন্স দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে? সেই 4, একটা 4, 6 আর একটা রয়েছে 8। এবার বলেছে ত্রিভুজের উচ্চতা কত, হাইট কত হবে ত্রিভুজের উচ্চতা। এই সমান 3 সেকেন্ড বলেছিলাম আমি না, তোমাদের কি এই যোগটা করতে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে আমাকে একটু বলবে? 18 সেমি, ঠিক আছে, এটাই তো অ্যান্সার না। এখানে কি বলা রয়েছে প্রথমে দেখো কি বলেছে, একজন ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্যভেদ করলে প্রতিবার 1 টাকা করে পান, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হলে তাকে আরও 1 টাকা উল্টো দিতে হয়। 100 বার প্রয়াস করেছেন, তিনি ট্রাই করেছেন 100 বার, সেই ক্ষেত্রে 30 টাকা তিনি পেয়েছেন, ঠিক আছে? তো কতবার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, ঠিক আছে? 100 বারের মধ্যে বেশ কিছুবার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, কিছুবার টার্গেটে তিনি কিন্তু টার্গেটে লাগিয়ে দিতে পেরেছিলেন। তো কতবার তিনি টার্গেটে লাগাতে পারেননি আর কি, লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন, সেটা বের করতে বলেছে। দেখো এটা অ্যালিগেশন দিয়ে আমরা করব অত্যন্ত সহজ পদ্ধতিতে, ঠিক আছে? এখানে দেখো বলেছে কি 1 টাকা পায় কখন, যখন লাগিয়ে টার্গেট তিনি লাগিয়ে দিতে পারছেন, ঠিক আছে? তো এখানে আমি ধরে নিচ্ছি যে 100 বার যখন প্রয়াস করেছেন, 100 বারের মধ্যে প্রত্যেকবারই তিনি লাগিয়ে দিতে পেরেছেন, তাহলে 100 টাকা পাবে, তাই তো? টোটাল পাবে কত, 100 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি ভাবছি যে না, তিনি 100 বারই লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন, তাহলে 1 টাকা করে তাকে মাইনাস করলে কত হচ্ছে, -100 টাকা। ওকে, কিন্তু গড়ে দেখা গেল যে না, তিনি 30 টাকা পেয়েছেন। ওকে, তাহলে 30 টাকা যদি পেয়ে থাকে, তাহলে এটা অ্যালিগেশন করব আমরা কিভাবে, 100 - 30 মানে হচ্ছে আমাদের 70, আর 100 -100 মানে 100, সরি 30 মাইনাসে প্লাস হচ্ছে 30, প্লাস 100 মানে হচ্ছে 130। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অনুপাত, অর্থাৎ 13 কত হচ্ছে 7। ওকে, 13:7, অর্থাৎ কতবার লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন তিনি, কতবার লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন তিনি, সেটা কোনটা, এইটা, তাই তো? লক্ষ্যভ্রষ্ট কোনটা হয়েছে, দ্বিতীয়টা, এইটা। তাহলে কত, 7 বার, কততে, টোটাল 7 আর 20 হচ্ছে 13 হচ্ছে 20, 20তে 7 বার, আমাদের টোটাল ছিল কত, 100 বার। তাহলে 100 দিয়ে মাল্টিপল করে দাও, কত হচ্ছে, 5 × 20 100, 5 × 7 কত হচ্ছে, 35। অ্যান্সার হচ্ছে অপশান বি, 35। বুঝতে পেরেছো প্রত্যেকে? 35 হয়ে যাচ্ছে অ্যান্সার। ইয়েস, 35 আমি প্রচুর অ্যান্সার দেখতে পাচ্ছি, ভেরি গুড। দেখো 17^200-কে 18 দিয়ে ভাগ করলে, 17^200-কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1। কিন্তু কিভাবে অ্যান্সার 1 হবে সেটা আমাকে ডেসক্রাইব করতে হবে। দেখো এখানে ভাগ কত দিয়ে করছি, 18 দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিভাইজর, যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ডিভাইজর। আর কোনটাকে ভাগ করছি, তার বেস রয়েছে কত, 17, ঠিক আছে? এটা হচ্ছে বেস। যখন যেটাতে ভাগ করছি সেটা 1 বড় হবে, এটা 1 বড় রয়েছে না, 1 বড় থাকবে, এবং যখন 1 বড় থাকবে তখন রিমাইন্ডার দুটো কেস হয়ে যাবে। পাওয়ারটাকে আমরা চেক করব, পাওয়ার কি রয়েছে, ইভেন অর অড। পাওয়ার রয়েছে ইভেন, দেন রিমাইন্ডার হয়ে যাবে 1। যদি পাওয়ার ইভেন হয়, ঠিক আছে, ডিভাইজার 1 বড় হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, রিমাইন্ডার হয়ে যাবে 1। বুঝতে পেরেছো? তাও সেই কারণে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান এ, 1। ক্লিয়ার প্রত্যেকের? ডেফিনেটলি পড়াবো সঙ্গীতা, এসআইয়ের জন্য পড়াবো, কোনো চিন্তা নেই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। এ ও বি একটি কাজ যথাক্রমে 28 ও 35 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শুরু করলো। কিছুদিন পরে এ চলে গেল, বাকি কাজ বি 17 দিনে শেষ করেছে, এ কতদিন পরে চলে গিয়েছিল? খুবই ভালো প্রশ্ন। টাইমার অন তোমাদের জন্য 30 সেকেন্ডের নেব। কারা অ্যান্সার করতে পেরেছো? পাভেল আনসারি, থ্যাংক ইউ পাভেল ভাই। আগে এক্সামটা দাও, তারপরে এসসিতে, এসটিতে, জেনারেল কাস্টে কত যাবে সেটা নিয়ে চিন্তা করবে। প্রথমে তুমি এসসি নয়, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, তবেই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। প্রথমেই নিজেকে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসবে না। এ ও বি একটি কাজ যথাক্রমে 28 এবং 35 দিনে করতে পারে, 28 এবং 35 দিনে করতে পারে। 28 আর 35 দিনের লসাগু কত হবে? 28 আর 35 দিনের লসাগু বের করবে প্রত্যেকে, কত হবে? 28 আর 35, তো 35, 7 দিয়ে দাও, 7 দিয়ে 4 × 7 = 28, 5 × 7 = 35, 4 × 5 = 20, কত, 7 × 2 = 40, 140। তাহলে 4 × 7 = 28, এখানে থাকছে কত, 5, আর এখানে 5 × 7 = 35, থাকছে কত, 4। এগুলো বের হলো আমাদের এফিসিয়েন্সি। প্রশ্নে ভালো করে দেখো, দুজনে কাজ একসাথে শুরু করেছিল, তাহলে দুজনের এফিসিয়েন্সি কত, 4 আর 5 হচ্ছে 9 এফিসিয়েন্সি দুজনার। কতদিন কাজ করেছিল?
জানা নেই আমাদের, ঠিক আছে। তো প্রথমের গল্প শেষ, প্রথমে তাহলে এটা থাক। পরেরটা দেখি আগে, বাকি কাজ, তারা একসাথে কাজটি শুরু করলো, কিছুদিন পরে এ চলে গেল। বাকি কাজ এ বি 17 দিনে শেষ করেছে, তাহলে বি শেষে 17 দিনে কতটা কাজ করবে? 17 ইন্টু 4, 4 17 কত হয়? 68। তাহলে আমাদের 140 থেকে 68 ইউনিট বাদ গেল, আর বাকি কাজ থাকবে কতটা? বাকি থাকলো কত? 8 আর 2 10, 7 7 14, 72 ইউনিট। এই 72 ইউনিট কাজ তার মানে আগে করেছিল তারা দুজনে একসাথে, ঠিক আছে। তো 72 ইউনিট কাজ দুজনে একসাথে করলে 9 ইউনিট করে পার ডে তারা করেছে, কত? 8 9 72, 8 ডেজ। এই 8 দিন করার পরে এ কাজ ছেড়ে বাড়ি চলে গেল, বি বাকি 17 দিনে কাজ শেষ করলো। তাহলে এ কতদিন পরে বাড়ি গেল? অনলি অপশন বি 8 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? কোয়েশ্চেন নম্বর 4 ট্রেন থেকে রয়েছে। ইয়েস, ট্রেন যাদের গতির অনুপাত 3:4, পাশাপাশি দুটো লাইনে একে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে যাওয়া মানে তাদের স্পিড হয়ে যাবে কি? রিলেটিভ স্পিড যুক্ত হবে, যোগ হয়ে যাবে। যদি প্রতিটি ট্রেন একটি খুঁটিকে পার করতে 3 সেকেন্ড সময় নেয়, তাহলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে? খুব ভালো প্রশ্ন রয়েছে, বেশি কিছু গিভেন নেই, শুধু রেশিও রয়েছে আমাদের কত? 3:4 তাদের গতিবেগের অনুপাত রয়েছে, ঠিক আছে। তো আমি একটার গতিবেগ যদি 3 ইউনিট ধরে নিই আর একটা 4 ইউনিট ধরে নিই, ক্লিয়ার? এবার দেখো ভালো করে বুঝবে, আমার প্রথম ট্রেনে 3 ইউনিট গতিবেগ রয়েছে, একটা খুঁটিকে 3 সেকেন্ডে অতিক্রম করতে পারছে, ঠিক আছে। তাহলে 3 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করতে পারছে, গতিবেগ রয়েছে কত? 3। তাহলে কত ডিস্টেন্স যাবে? ডিস্টেন্স ইকুয়াল টু কি? এস ইন্টু টি। এস মানে আমার 3 আর টাইম হচ্ছে 3, তাহলে 3 3 9, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 4 ইন্টু 3 মানে কত হচ্ছে? 3 4 12। এটা হচ্ছে প্রথম ট্রেনের ডিস্টেন্স মানে নিজের লেন্থ, দ্বিতীয় ট্রেনের লেন্থ হচ্ছে এটা। বুঝতে পেরেছো? কারণ একটা খুঁটিকে অতিক্রম করার মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এখানে যে ডিস্টেন্স যাচ্ছে এটা তাদের নিজের লেন্থ, প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেন, ঠিক আছে। এবার তারা পরস্পরকে কখন কত সময় অতিক্রম করবে? পরস্পরকে অতিক্রম করা মানে কি? তাদের নিজেদের দৈর্ঘ্য প্রথমে অতিক্রম করবে, অর্থাৎ 12 আর 9 এর যোগফল হচ্ছে কত? 21। এটাকে অতিক্রম করবে, টোটাল কত? ডিস্টেন্স বাই টোটাল হচ্ছে স্পিড, ঠিক আছে। টোটাল স্পিড আমি পেয়েছিলাম কত? 3 আর 4 হচ্ছে 7, তাহলে 7 দিয়ে ভাগ করবো কাকে? 21কে। ডেফিনেটলি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 3 ইউনিট। মুখে মুখে হয়ে যাচ্ছে, কিন্তু বেশি পেন চালাতেও হচ্ছে না, শুধু তোমাদের বোঝানোর জন্য আমি এতটা কিন্তু আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। চলো দেখো, একটা রেডিওর ধার্য মূল্য দেওয়া আছে কত? 4800 টাকা। দোকানদার এটির উপরে 10% ছাড় দিয়েছে এবং 8% লাভ হয়েছে। যদি কোনো ছাড় না দিত সেক্ষেত্রে কত টাকা লাভ হতো, এটা বের করতে বলেছে, ঠিক আছে। তো এখানে দেখো সিপি আর যদি আমরা S2 মার্ক প্রাইস এটা বের করব। প্রথমে দেখো 10% ছাড়, সিপি সবসময় 100 মাইনাস 10 করবে, আর মার্ক প্রাইস করবে 100 প্লাস প্রফিট পার্সেন্ট মানে 8। বুঝতে পেরেছো? এটা মুখে মুখে হয়ে যেত জানলে, তাহলে কত হচ্ছে? এটা 90, আর এটা কত হচ্ছে? 108, ঠিক আছে। তো এখান থেকে আমি কেটে দেবো, এটাকে কত দিয়ে কাটবো? নাও কাটতে পারো, কোনো ব্যাপার নয়। আমাদের বের করতে হবে কি? যদি ছাড় না দিত, দেখো ছাড় কার উপর দেওয়া হয়? মার্ক প্রাইজের উপর ছাড় দেওয়া হয়, অর্থাৎ যেটা ধার্য মূল্য তার উপর ছাড় দেওয়া হয়। ছাড় যদি না দেয় তাহলে 108 টাকায় বিক্রি করবে, কিনেছে কত টাকায়? কস্ট প্রাইস 90 টাকা, তাহলে মোটের উপর কত লাভ হচ্ছে? 18 টাকা। যদি ছাড় না দিত 18 টাকা লাভ কত টাকার উপরে? 90 টাকার উপরে। 100 টাকার উপরে কত লাভ হচ্ছে? 5 18 90, 5 দিয়ে কেটে দাও এটাকে, কত হচ্ছে? 5 20 100, দ্যাট ইজ 20%। অপশান বি। 225 মিটার লম্বা একটি রাস্তা রয়েছে, 26টি গাছ টোটাল রয়েছে, তাহলে দুটো গাছের মধ্যে ডিস্টেন্স কত হবে? 26টি গাছ মানে আমাদের টোটাল গাছ ধরে নিতে হবে কত? 225 মিটারের মধ্যে 25 দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে 9 25 225, তাহলে 9 মিটার হয়ে যাচ্ছে অ্যান্সার। এই তো এতটাই কোশ্চেন। বুঝতে পেরেছো কেন 25 দিয়ে ভাগ হবে? মনে করো আমার গাছ রয়েছে টোটাল 3টে গাছ, তাহলে একটা গাছ, দুটো গাছ, 3টে গাছ, এদের মাঝখানে ডিস্টেন্স কতটা হচ্ছে? একটা দুটো ডিস্টেন্স। বুঝতে পেরেছো? মানে আমি যখন 3টে গাছ থাকবে ডিফারেন্স থাকবে কত? দুটো ডিফারেন্স থাকবে, তো সেই জন্য 25টা ডিফারেন্স দিয়ে ভাগ করেছি, তাহলে এক একটা ডিফারেন্স মানে কত? 9 মিটার করে এসছে। বুঝতে পেরেছো? সবসময় কিন্তু এখানে এক বিয়োগ করে তারপরে করতে হবে, কারণ 3টে গাছের মধ্যে ডিস্টেন্স, দুটো 4টের মধ্যে ডিস্টেন্স 3টে একটা করে সবসময় কম হয়। বহুভুজ থেকে অঙ্ক রয়েছে, চলো 30 সেকেন্ড সময় রয়েছে। দেখো এখানে কি বলেছে? কোনো সমবাহু ত্রিভুজের
বহিঃকোণ এবং অন্তঃকোণের অনুপাত দেওয়া আছে কত 1:4, ঠিক আছে। তো টোটাল হচ্ছে কত এখানে, টোটাল হচ্ছে 4 আর 1 5, 5 মানে তাহলে কত হবে 180। কেন 180? অন্তঃকোণ এবং বহিঃকোণ এই দুটো যোগফল হয় সবসময় 180, ঠিক আছে, 180 ডিগ্রি। তো এটা অন্তঃকোণ, এটা বহিঃকোণ, টোটাল হয়ে গেল তাহলে এটা বহিঃকোণ এটা অন্তঃকোণ, টোটাল হয়ে গেল কত 5 ইউনিট মানে 180, 1 ইউনিট মানে কত হচ্ছে 5 দিয়ে ভাগ করে দাও 36, 1 মানে যদি 36 হয় তাহলে বহিঃকোণ পেয়ে গেলাম আমরা কত, বহিঃকোণ পেলাম কত 36 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা বের করব কত টোটাল নাম্বার অফ সাইডস, ওকে, সবগুলো পলিগনের টোটাল বাহুর সংখ্যা আমরা বের করব। বাহুর সংখ্যা মানে আমরা জানি 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, তাহলে বহিঃকোণ আমরা পেয়েছি 36, 36 দিয়ে ভাগ করে দাও কত 10টি বাহু। বুঝতে পেরেছ? 10টি বাহু। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে এবং টাইম স্টার্ট নাও। চলো এটা কি হবে দেখো, একটি শঙ্কু রয়েছে, একটি শঙ্কু এবং একটি চোঙ ভূমির ক্ষেত্রফল সমান, ওকে, এবং এদের বক্রতলের ক্ষেত্রফলও সমান বলা রয়েছে। তো চোঙের উচ্চতা যদি হয়, চোঙের উচ্চতা যদি 3 মিটার হয়, শঙ্কুর তির্যক উচ্চতা কত, ঠিক আছে। এখানে দেখো শঙ্কু মানে এটা বার্থডে ক্যাপ, আর রয়েছে একটা চোঙ, তাহলে চোঙটা হবে এতটা, ঠিক আছে। এদের হাইটটা দেখো সমান। এবার দেখো কি বলেছে, ক্ষেত্রফল সমান এই ভূমির ক্ষেত্রফলটা, ঠিক আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হচ্ছে পাই আর স্কোয়ার আমি ধরে নিলাম, তার মানে ব্যাসার্ধ হচ্ছে আর ধরেছি। যদি এদের বক্রতলের ক্ষেত্রফলও সমান হয়, বক্রতলের ক্ষেত্রফল মানে কি হবে, চোঙের বক্রতল মানে হচ্ছে 2 পাই আর এইচ, আর চোঙের শঙ্কুর ক্ষেত্রফল কি হয় বক্রতলের পাই আর এল, ঠিক আছে। এল হচ্ছে এইটা, এই তির্যক উচ্চতার নাম হচ্ছে এল, ওকে। তো এই দুটো সমান করে দাও। এবার কি বলেছে, যদি চোঙের উচ্চতা 3 হয়, চোঙের উচ্চতা দেওয়া আছে 3, তাহলে এইচের জায়গায় আমি এখানে ডিরেক্ট 3 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আর ইন্টু 3, ঠিক আছে। তাহলে পাই আর ক্যান্সেল হয়ে গেল, পাই আর ক্যান্সেল, শুধু থাকলো 3 দুগুণ 6 ইকুয়াল টু এল। ও গড, এমনিতেই তো বেরিয়ে গেল এখান থেকে, কিছু করারই নেই অঙ্কটায়, ঠিক আছে। 6 ও এটা মিনিট নয়, এগুলো ডেফিনেটলি মিটার হবে, ঠিক আছে, এগুলো হবে মিটার, 6 মিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান সি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 24, এটা একটা সমবাহু ত্রিভুজ রয়েছে যার প্রত্যেকটা বাহু 24 সেন্টিমিটার করে রয়েছে, ঠিক আছে। এবার একটা বৃত্ত অঙ্কন করা হলো, এই অন্তবৃত্তের আমাদের কি বলেছে ক্ষেত্রফল কত, অন্তবৃত্তের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে এটা হচ্ছে কি ব্যাসার্ধ আর, এই আর মানে কি আমরা সরাসরি বের করে নিতে পারি, জানো তো। যখন সমবাহু ত্রিভুজ থাকবে, সমবাহু ত্রিভুজের বাহুর হেল্প নিয়ে আমরা তার অন্তবৃত্তের ব্যাসার্ধ এইভাবে বের করে নিতে পারি, মাথায় রাখবো অবশ্যই a/2√3, ঠিক আছে, a/2√3। তো a মানে আমরা কত পেয়েছি এখানে 24, a মানে কত পেয়েছি 24 পুট করে দাও এখানে, 24 ডিভাইডেড বাই কত 2√3, তাহলে 2 দিয়ে কেটে দিলে এটাকে কত হচ্ছে 12, তাহলে আমরা কত পাচ্ছি 12 ইন্টু √3 ডিভাইডেড বাই কত √3 নিচে হয়ে যাচ্ছে 3 দিয়ে কেটে দাও কত হচ্ছে 4, বুঝতে পেরেছো, 4√3 এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে তাহলে হচ্ছে 4 4 16, √3 ইন্টু √3 মানে 3, কত হচ্ছে 48 পাই, অপশান ডি, ঠিক আছে। 39 ডজন আম বিক্রি করে কোনো ফল বিক্রেতার কি হয়েছে 13 ডজন আমের বিক্রয় মূল্যে সমান প্রফিট হয়েছে, লাভের শতকরা পরিমাণ কত। অত্যন্ত সহজ প্রশ্ন, অত্যন্ত সহজ। চলো 30 সেকেন্ড আমি টাইম দেবো প্রথমে। চলো তো কি বলা রয়েছে এখানে, 39 ডজন আম বিক্রি করেছে, প্রফিট হয়েছে, তাহলে 39 ডজন আম যদি বিক্রি করে প্রফিট হয় তাহলে সেলিং প্রাইস বেশি হবে, তাহলে 39 ডজনের সেলিং প্রাইস এসপি মাইনাস 39 ডজনের সিপি, এটা হচ্ছে লাভ। কতটা লাভ হয়েছে, 39টা বিক্রি করে 13 ডজন আমের সেলিং প্রাইসের সাথে সমান, এটাই বলা রয়েছে। এবার সেলিং প্রাইসগুলোকে সব বাঁ দিকে নিয়ে এসো, কত হচ্ছে 26 এসপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 39 সিপি, 13 দিয়ে ভাগ করে দাও, 13 দুগুণ 26, এসপি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 13 39 সিপি, ঠিক আছে। তো এসপি ডিভাইডেড বাই সিপি করলাম আমি, কত হচ্ছে এখান থেকে 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ সেলিং প্রাইস দেখো 3 ইউনিট, এসপি
আর সিপি হচ্ছে 2 ইউনিট। তাহলে মোটের উপরে কত লাভ হলো আমার? 1 ইউনিট কততে? 2 টাকায়। 100 টাকায় কত? 50%। 50% অর্থাৎ অপশন ডি। দেখো যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমরা সবসময় কি করব? এই পাওয়ারগুলো নিয়ে কাজ করব। 2 এর পাওয়ার কত রয়েছে? হাফ। তারপরে রয়েছে কত? 3 এর পাওয়ার 1/3, 4 এর পাওয়ার রয়েছে 1/4 এবং 6 এর পাওয়ার রয়েছে 1/6। এখানে দেখো হর রয়েছে 2, 3, 4 আর 6, এদের গসাগু কত হয়? 2, 3, 4, 6 এর গসাগু হচ্ছে 12। তো সবারই হরে আমরা 12 বানাবো। তার মানে 2 এর পাওয়ার আমরা যদি এখানে 6 দিয়ে গুণ করি তাহলে নিচে হয়ে যাবে 1/12। ঠিক আছে, উপরে 6 নিচে 6 দিয়ে গুণ করলাম। এখানে 3 এর পাওয়ার 1/3, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 এর পাওয়ার 4, বাইরে হয়ে যাবে কত? 1/12। এই বারবার এই জিনিসগুলো লেখার দরকার নেই, শুধু ভেতরেরটা লিখো। 4 এর পাওয়ার কত হবে? 3, 3 4 12। 6 এর পাওয়ার কত হচ্ছে? 6 এর পাওয়ার কত হচ্ছে? 6 এর পাওয়ার হচ্ছে 6 রয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 6 6 36 হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের বলেছে সব থেকে বড় কোনটা। ভেতরেরগুলো দেখো, 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, 4 এর পাওয়ার 3 মানে 64, 36। তাহলে সব থেকে বড় হচ্ছে কোনটা? 81, মানে 3 এর পাওয়ার 1/3। ঠিক আছে, অর্থাৎ কিউব রুট অফ 3। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন, এটা কিন্তু একদমই মুখে মুখে সলভ হয়ে যাবে। কি করবে? 1/1.1, এটা কিন্তু ইনটু, ঠিক আছে, পয়েন্ট নয়, এটা ইনটু, এগুলো গুণ আর কি। পয়েন্ট থাকলে কিন্তু আরেকটু নিচের দিকে থাকতো। ঠিক আছে, তো এখানে 1 × 4, দেখো এদের ডিফারেন্স কত? 3, এদের ডিফারেন্স 3, এদের ডিফারেন্স কত? 3 3 করে রয়েছে, সবগুলো 3 করে ডিফারেন্স রয়েছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 1/3, যেটা ডিফারেন্স, ইনটু প্রথমের সব থেকে ছোটো কোনটা? 1, তাহলে 1/1 মাইনাস শেষের সব থেকে বড়ো কোনটা? 16, 1/16। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 1/3 ইন্টু কত রয়েছে? 16কে 16 মাইনাস 1 মানে হচ্ছে 15/16। 3 দিয়ে কেটে দাও, 3 5 15, দ্যাট ইজ 5/16 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন রয়েছে, কোশ্চেন নম্বর 13। চলো, টাইম আপ হয়েছে। ঘড়ির অঙ্ক অত্যন্ত ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, 2টো থেকে 3টের মধ্যে। অর্থাৎ আমি একটা ঘড়ি ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে 12টা, ঠিক আছে, এটা 1টা 2টো 3টে, এই 2টো থেকে 3টের মধ্যে। ঠিক আছে, 2টো থেকে 3টের মধ্যে, তাহলে 2টো প্রথমে ঘন্টার কাটা এখানে, মিনিটের কাটা এখানে। এবার 2টো থেকে 3টের মধ্যে কখন পরস্পর কাটা একসাথে আসে? কোয়েনসাইড কখন করবে? তো এই কোয়েনসাইড তখনই করবে যখন এই মিনিটের কাটা ঘুরতে ঘুরতে এসে এই ঘন্টার কাটার উপরে উঠবে। অর্থাৎ এরকম রয়েছে, তো এই কাটাটা কী হবে? রোটেট করে এর উপরে আসবে, ততক্ষণে কী হবে? ঘন্টার কাটা কিছুটা আবার সরে যাবে। তো আমি প্রথমে ধরে নিই কি ঘন্টার কাটা সরবে না, তাহলে এখানে টোটাল আসতে 2, এখানে 1 আর এখানে হচ্ছে 12, তাহলে এখান থেকে 5 মিনিট 5 মিনিট, টোটাল আসতে কত? 10 মিনিট আসতে হবে। ঠিক ততক্ষণে এই কাটাটা এতখানি সরে আসবে, তখন আমাদের আরও একটু বেশি আসতে হবে, অর্থাৎ কিছুটা বেশি আসতে হবে। সেই বেশিটার হিসেবের জন্য 12/11 দিয়ে গুণ করে দেবে, অ্যান্সার বেরিয়ে গেল 120 ভাগ 11, 10 10 11, 110 110 আর 10 20, ইয়েস। তাহলে 2টো বেজে 10 মিনিট, 10 মিনিট পূর্ণ হচ্ছে কত? 10/11। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 এবং 16 দ্বারা ভাগ করলে 7, 10 এবং 11 ভাগশেষ থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কি করবে? এখানে প্রথম কথা হচ্ছে, এখানে যখন আলাদা আলাদাভাবে ভাগশেষ থাকে তখন বিয়োগ করবে। এটা -7 মানে কত? 5, 15 - 10 মানে কত হচ্ছে? দেখো সব ইকুয়াল হবে এগুলো, ঠিক আছে, 5 আর 11, 16 - 11 মানে হচ্ছে কত? হচ্ছে 5। দেখো সব ইকুয়াল। এবার প্রথমে যে ছিল 12, 15 এবং 16, এদের কি করব? আমরা লসাগু করব। ঠিক আছে, লসাগু করলে কত হবে? 12, 15 আর 16 লসাগু, 4 দিয়ে দাও, 3 4 12, 15, 4 4 16, 3 দিয়ে দাও, কত হচ্ছে? 5 আর 4, ঠিক আছে, 3 4 12 আর কত হচ্ছে? 240, 240। আর হাতে এখানে ছিল আমাদের কত? 5, এই 5টা এখান থেকে মাইনাস করে দাও, কত হচ্ছে? 235। ঠিক আছে, 235 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর।